তার এই কথা শুনে আমি অসুস্থ হয়ে গেছি। আমার এই জিনিসগুলো আমার চিন্তায় আসছিল না। বলে অন্য কোনো কথা বলার রুচি নেই। আমি আপনাকে প্রথমে একটা বলি, আমেরিকায় যে কান্ট্রি, যারা এই দাসত্ব প্রথার জন্য চালু রাখার জন্য নিজেরা গৃহযুদ্ধ করেছে এবং এই দাস প্রথার বিরুদ্ধে কথা বলার কারণে সর্বকালের সেরা একজন গণতান্ত্রিক মানুষ আব্রাহাম লিঙ্কনকে তারা গুলি করে মেরেছে। এই হলো দেশ। এই দেশের যে প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস, আমি তার ইতিহাস পড়ছিলাম। এই হোয়াইট হাউসে যারা কাজ করেছে, অর্থাৎ কাজ করার পরে তাদেরকে আফ্রিকা থেকে আনা দরিদ্র কৃতদাস, এত ছোট লোক যে এই সরকার রাষ্ট্র এই কৃতদাসদেরকে হোয়াইট হাউসে শ্রমিকদেরকে বেতনটা দেয়নি। দেখেন, ইউটিউবে এখনও পাবেন, গুগলে পাবেন, সেই পেমেন্ট তারা করেনি। অর্থাৎ সে প্রেসিডেন্ট যে বাড়িতে বাস করে সেই বাড়িতে শ্রমিকের মজুরি তারা দেয়নি। এই যে শিকাগোর হে মার্কেটে যে শ্রমিক বিপ্লব হয়েছে মে দিবস উপলক্ষে, ওটা পড়লে আপনি বুঝতে পারবেন এটা কত বড় একটা নিষ্ঠুর জাতি। আমাদের এই বাংলাদেশে এই ঘটনার পরে, এই যে আজকে শরীফ সাহেব যেটা বললেন, আমার যদি সামর্থ্য থাকতো, শক্তি থাকতো, আমার হাতে যদি হজরত উমরের মতো একটা চাবুক থাকতো, আমেরিকার যত সব দোসর আছে প্রত্যেকটা লোকের পিঠ চাপকে আমি লাল করে দিতাম এই মুহূর্তে। আমি শুধু একটা উদাহরণ দিই আপনাকে। এই আমেরিকার কবলে পড়ে রুয়ান্ডাতে গৃহযুদ্ধ লেগে যায় এবং সেই রুয়ান্ডা দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধে ছিল, আর আমাদের বাংলাদেশের সেনাবাহিনী সেখানে শান্তিরক্ষী বাহিনী হিসেবে ছিল। সেই রুয়ান্ডার যিনি এখন প্রেসিডেন্ট পল কাগামে, হি ইজ দ্য ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার এই বর্তমান যুগে আফ্রিকার মধ্যে গ্রেট লিডার। এবং এই আমি আপনার সাথে এখানে বসে দেখলাম যে রুয়ান্ডার যে রাজধানী কিগালি, যাকে বলা হয় পৃথিবীর 1 নম্বর এখন গ্রিন সিটি এবং সবচেয়ে অপরাধমুক্ত এবং সবচেয়ে সিস্টেমেটিক একটা সিটি, যেখানে ন্যূনতম পলিউশন হয় না। তো আমেরিকার কবল থেকে রক্ষা পেয়ে আমাদের এই যে এখন সরকারের উচিত, এই যে আমাদের মোল্লা যারা উচিত, এই মোল্লাদেরকে সবগুলো যারা আছে এখন, এটা জামাত হোক আর আহলে সুন্নাতুল জামাত হোক আর মাজারপন্থী হোক, আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো যে চক্রান্ত করছে, সে চক্রান্ত হলো পুরো বাংলাদেশের উপরে একটা তকমা লাগানোর জন্য। এটা জঙ্গি দেশ এবং যখন এই জঙ্গি দেশ তকমা লাগাবে তার আগে কিন্তু তারা এই বলে ফেলছে যে আমাদের এখানে আমেরিকান এম্বাসিতে যে কোনো সময় জঙ্গি হামলা হতে পারে, এই জন্য আমাদের একটা স্বাধীন পুলিশ বাহিনী লাগবে এবং এই পুলিশ বাহিনী বাংলাদেশ পুলিশের সবচেয়ে চৌকস বাহিনীদেরকে নিয়ে আমরা গঠন করব। এরা আমাদের কমান্ডে চলবে, FBI কমান্ডে চলবে, CIA কমান্ডে চলবে এবং এরা সব কিছু করবে। এখন বোঝার চেষ্টা করুন যে আমরা কোন পর্যায়ে চলে এসেছি। সরকার এটা এখনও বিবেচনা করেছে কিনা জানি না, তবে আফ্রিকার 2-1টা দেশে আমেরিকা এই সুযোগটা নিয়েছে, পৃথিবীর অন্য কোনো দেশে নেয়নি। তাই যদি হয় তাহলে ওই পুলিশ FBI নির্দেশে যদি টাস করে একদিন গোলাম মোল্লা রনিকে, তাকে মানে শরীফ ভাইকে বা আপনাকে যদি গুলি করে মেরে ফেলে বাড়িধারার মধ্যে অন্য যে কোনো জায়গাতে, ওদের একটা গার্ড আসছে, তাদের সামনে আমার গাড়িটা পড়ছে, সঙ্গে সঙ্গে পুলিশ যদি গুলি করে মেরে ফেলে আপনি একটু শব্দ করতে পারবেন না। তা আমরা কি সর্বনাশের দিকে এগোচ্ছি আপনি একবার বোঝার চেষ্টা করেন। একটু ক্ষমতায় থাকার জন্য, একটু ক্ষমতায় যাওয়ার জন্য। আর সেন্ট মার্টিন নিয়ে যে কথা শুনছি, সেন্ট মার্টিনে যা হচ্ছে, কক্সবাজারে যা হচ্ছে, আপনি দেখেন ওয়েস্টিন হোটেলে একজন ঊর্ধ্বপদস্থ আমেরিকান মিলিটারি অফিসার তিনি মারা গেলেন। আমরা কই একটু শব্দ করলাম না। তো আমরা যদি কেউ বললাম না যে আমাদের দেশে মরলো কী করে, আসলো কী করে, এর পোস্টমর্টেম হবে, এতদিন যাবত একটা 5 স্টার হোটেলে আমেরিকা একটা মিলিটারি অফিসার বাংলাদেশ বসে কী করছে, আমাদের মেরুদণ্ড এত ব্যাখ্যা হয়ে গেছে। আমাদের তো এই যে বললাম না যে মানে কবর থেকে যে লাশ উঠিয়ে মানে যাকে বলা হয় আমাদের যে অপমান করছে, বা এই লাশ উঠে আমরা যে নিজেরা নিজেদেরকে লাশকে অপমান করছি, আমরা এতটা পর্যায়ে চলে গেছি। কারণ আমাদের তো জীবনেরই কোনো অনুভূতি নেই। আমাদের আমেরিকাতে যে ছেলেগুলো গেছে, এক একটা ছেলে দালালদের পাল্লায় পড়ে মিনিমাম 15 লাখ 20 লাখ টাকা খরচ করে গেছে, মিনিমাম 20 লাখ করে গেছে। এই পরিবারগুলো সেখানে গেছে কি জন্য? দুটো ডাল ভাতের জন্য, খাবারের জন্য। তারা চুরি করতে যায়নি, তাদের মধ্যে কোনো ক্রিমিনাল অফেন্স নেই। তো সেই মানুষগুলোকে সেখান থেকে যেভাবে তারা পাঠালো, আমার তো মনে হয় যে আজ থেকে
সেই যখন ওটা ব্রিটিশ কলোনি ছিল, জর্জ ওয়াশিংটনেরও 100 বছর আগে যখন ব্রিটিশ কলোনি ছিল, তখন আমেরিকা এই আফ্রিকা থেকে দাস নিত। তা আমার কাছে তো মনে হয় না যে আফ্রিকার কোনো বন্দর থেকে এই দাসদেরকে উঠিয়ে তারপরে তাদেরকে হাতে পায়ে শিকল লাগিয়ে তারপর তাদেরকে আমেরিকা পর্যন্ত পৌঁছানো হতো। আমার কাছে মনে হচ্ছে না। তো সেক্ষেত্রে এই আধুনিক যুগে কেন আমেরিকার কোনো বন্দর থেকে, বিমানবন্দর থেকে তাদেরকে গ্রেপ্তার করে হাতে পায়ে শিকল পরিয়ে তারপরে প্রকাশ্যে, এরা কি মানুষ, এরা কি বাঙালি? এই যে আমাদের ভাই, আপনার ভাই, আমার ভাই, আমাদের সন্তান, তাদেরকে যেদিন অ্যারেস্ট করা হলো, অ্যারেস্ট করে থানায় আনা হয়েছে, থানা থেকে এয়ারপোর্টে আনা হয়েছে, এয়ারপোর্টের হাজার হাজার মানুষের সামনে তাদেরকে বাঙালি পরিচয় দিয়ে প্লেনে তোলা হয়েছে। প্লেনে ওঠার সময় নিঃসন্দেহে 2-4টা লাথি মারা হয়েছে, পিলঘুষি মারা হয়েছে, চড় থাপ্পড় মারা হয়েছে, তাদেরকে তার চুম্বন করা হয়নি। তারপরে তাদেরকে ঢাকা এয়ারপোর্টে আনা হয়েছে। এয়ারপোর্টে এনে এরপরে আমাদের কাস্টমস কর্মকর্তাদের হাতে দেওয়ার পর আমাদের লোক তাদের হাতের হ্যান্ডকাপ এবং পায়ের শিকল খুলে দিয়েছে। এটা সহ্য করা যায় বলেন তো? এগুলো দেখা যায়। আমাদের এখনই সরকারের যদি ন্যূনতম আত্মমর্যাদা বোধ থাকে, ইমিডিয়েটলি বাংলাদেশে কোন কোন আমেরিকান এই এখন অবৈধভাবে আছে, কার ওয়ার্ক পারমিট নাই, কে কোন অবস্থার মধ্যে আছে, ইমিডিয়েটলি খোঁজ খবর করে ওকে ঠিক সিমিলারলি হ্যান্ডকাপ পরিয়ে তারপর ওকে আমেরিকা পাঠাইতে হবে। এই কাজটা যতক্ষণ না পর্যন্ত আপনি না করতে পারবেন, যেটা আপনি উগান্ডাতে ইদি আমিন করেছিল। ইদি আমিন এই পশ্চিমাদেরকে এমন শিক্ষা দিয়েছিল ক্ষমতায় এসে, সে 24 ঘন্টার মধ্যে সে দেশ ছাড়তে বলছে, তোমরা 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়ো। সেইটা কি আসলে সম্ভব? কেন সম্ভব না? ইদি আমিন যদি পারে আসতে 1973 সনে, আমরা কেন এখন পারবো না 2025 সনে? আমরা কি উগান্ডার সে দরিদ্র রাষ্ট্র হয়ে গেছি? ওয়াই নট? কেন পারবো না? আমরা অবশ্যই পারবো। সে আত্মমর্যাদা থাকলে সম্ভব। আমরা এত কিছু করি, একেবারে জিহাদ করে আমরা ভারত দখল করে ফেলি, 7 সিস্টার দখল করে ফেলি, মোদিকে সকাল বিকেলে শুয়াই ফেলি, আমরা জিহাদ করে এত কিছু করে ফেলি। তো আমরা এই কাজটা কেন করতে পারবো না? কেন এই কাজটা করতে পারবো না? আমরা এই যে 26 লাখ ভারতীয়দেরকে বাংলাদেশ থেকে এখনও খুঁজে পারলাম না, আর এতদিন 26 লাখের মধ্যে অন্ততপক্ষে 2600 যদি ভারতীয়দেরকে ধরে এভাবে হ্যান্ডকাপ পরিয়ে আমরা এখান থেকে যদি দিল্লিতে পাঠাইতে পারতাম, আমরা বলতে পারতাম আমরা বীরত্ব আছি। এই লোকের যারাই 26 লাখ ভারতীয় আছে, যে সকল কথাবার্তা বলেছে, তারা তো এখনও বহাল তবিয়তে আছেন। তো মূল ব্যাপার হলো এগুলো কন্ট্রাস্ট কেন করছি? কারোর সাথে মানে আমাদের যখন প্রয়োজন আমরা কথা বলছি, আবার যখন প্রয়োজন হচ্ছে আমরা আস্তে মাথাটা নোয়াই দিচ্ছি। কেন মিস্টার পিটার ডিহাস এখন সে সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি চলে যাবেন? আমাদের কি সচিব পদমর্যাদার পররাষ্ট্র সচিবকে তার সাথে ওখানে গিয়ে দেখা করবেন একজন সাবেক পররাষ্ট্র মানে যাকে বলা হয় রাষ্ট্রদূত, তার সাথে গিয়ে উনি ওখানে কেন দেখা করবেন? আমাদের এনসিপির যারা নেতৃবৃন্দ কেন তারা দেখা করুক বা না করুক, কেন বদনাম উঠবে? পিটার হার্সের সাথে আমাদের এত খাতির কি? আমাদের এই যে মার্কিন চার্জ অ্যাফেয়ার্স কি এক ভদ্রমহিলা এখানে আছেন, তার সঙ্গে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে গিয়ে কেন দেখা করতে হবে? আমাদের প্রধান বিচারপতি, আমাদের যাকে বলা হয় এই প্রধান নির্বাচন কমিশন, তাদের কি এতটা দুর্ভিক্ষ হয়ে গেছে?